পৃষ্ঠা 213 কন্টিনিউড। প্রশ্ন 13, ভারতের জোট নিরপেক্ষ নীতির ব্যর্থতার দুটি মূল ক্ষেত্র তুলে ধরো। উত্তর, সূচনা। ভারতের জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বেশ কিছু ক্ষেত্রে সাফল্য পেলেও চীন ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্যর্থ হয়। জন্মলগ্ন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক না থাকলেও চীনের সঙ্গে ভারতের প্রথম দিকে সুসম্পর্কই ছিল, পরে চীনের সঙ্গে ভারতেরও দূরত্ব বাড়ে। জোট নিরপেক্ষতার ব্যর্থতা। 1. ভারত চীন বিরোধে ভারতের নির্জোট নীতি কিন্তু চীন ও ভারতের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। 1959 খ্রিস্টাব্দে তিব্বতীয় ধর্মগুরু দলাই লামাকে ভারতে আশ্রয় দান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের চেষ্টা ভারত চীন সম্পর্কে দূরত্ব তৈরি করে। চীন সরকার আকসাই চীনের মধ্যে দিয়ে তিব্বতের রাজধানী লাসা থেকে শিনকিয়াং পর্যন্ত একটি রাস্তা তৈরি করতে শুরু করলে 1956 খ্রিস্টাব্দ। ভারত আপত্তি জানায়, কেননা কুয়েনলুন ও কারাকোরাম এই দুই পর্বতশ্রেণীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত আকসাই চীন ভারতের নিজস্ব ভূখণ্ড। পরে তিব্বত অঞ্চলে চীনের বিরুদ্ধে এক ব্যাপক বিদ্রোহ শুরু হলে 1958 খ্রিস্টাব্দ চীনের তরফ থেকে এই জন্য দলাই লামাকে দায়ী করা হয় এবং তিব্বতীয় বিদ্রোহীদের সঙ্গে ভারতীয় সেনাদের যোগাযোগের অভিযোগ তোলা হয়। এরপরে দলাই লামাকে ভারতে আশ্রয় দেওয়া হলে চীন ভারত সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত এই তিক্ততার সম্পর্ক যুদ্ধের রূপ নেয় 1962 খ্রিস্টাব্দ। 2. পাক ভারত বিরোধে কাশ্মীর প্রশ্নে পাক ভারত আন্তর্জাতিক সীমানা বিরোধ, সংখ্যালঘু সমস্যা, জল সংক্রান্ত বিরোধ, পাশ্চাত্য শক্তিজোটে পাকিস্তানের যোগদান ইত্যাদি পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ককে তিক্ত করে তোলে। 1958 খ্রিস্টাব্দে নেহেরু নুন চুক্তি দ্বারা ভারত বেরুবাড়ি অঞ্চলের একটা অংশ পাকিস্তানের হাতে তুলে দিলেও সীমানা বিরোধ থামেনি। 1965 খ্রিস্টাব্দে পাকিস্তান কচ্ছ সীমান্তের কিছু অঞ্চল অধিকার করলে পাক ভারত যুদ্ধ শুরু হয়। পরে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। এরই প্রেক্ষিতে 1966 খ্রিস্টাব্দে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাক রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 10 জানুয়ারি 1966 খ্রিস্টাব্দ। উভয় পক্ষই প্রাক যুদ্ধবিরতি সীমারেখা মেনে নেয়, যদিও জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রচ্ছন্ন মদত দিয়ে পাকিস্তান আজও ভারত বিরোধী কার্যকলাপে সদা সচেষ্ট। আসলে জন্মলগ্ন থেকেই পাকিস্তান ব্রিটেন ও পাশ্চাত্য শক্তিবর্গের সাহায্যপ্রার্থী। ব্রিটেনের সহযোগিতাতেই পাকিস্তানের জন্ম, আর আত্মনির্ভরশীলতার বদলে মার্কিন যুক্তরাষ্ট্র অধুনা চীনের দয়ায় পাকিস্তানের যাবতীয় আস্ফালন। আত্মনির্ভরশীল ও জোট নিরপেক্ষ ভারতকে অন্যের সাহায্যে কোণঠাসা করার জন্যই পাকিস্তান আমেরিকার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি মিউচুয়াল ডিফেন্স অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট সম্পাদন করে এবং মার্কিন শক্তিজোট ACATO এবং CENTO বা বাগদাদ চুক্তিতে যোগদান করে। মন্তব্য: স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত কখনোই শান্তি ও সহাবস্থানের নীতি ছেড়ে যুদ্ধনীতি মেনে কোনো দেশকেই অহেতুক আক্রমণে বিশ্বাসী নয়। পাশাপাশি ভারত তার পূর্ব ঐতিহ্য মেনেই সব রকম রাষ্ট্রজোট ও ক্ষমতা লাভের প্রতিযোগিতা থেকে দূরে থেকে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। প্রশ্ন 14, জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। উত্তর, সূচনা। সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন
পুঁজিবাদী জোটের বাইরে থেকে জোট নিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করে মূলত সদ্য স্বাধীন হওয়া বিশ্বের উন্নয়নশীল দেশগুলি। আবার পড়ছি, উত্তর সূচনা। সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটের বাইরে থেকে জোট নিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করে মূলত সদ্য স্বাধীন হওয়া বিশ্বের উন্নয়নশীল দেশগুলি। জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব। 1. নবলব্ধ স্বাধীনতা রক্ষা। জোট নিরপেক্ষ আন্দোলন এশিয়া আফ্রিকার নিরপেক্ষ রাষ্ট্র গোষ্ঠীর নবলব্ধ স্বাধীনতাকে রক্ষা করে তাদের অভ্যন্তরীণ উন্নয়নের প্রয়াসকে অব্যাহত রাখতে সাহায্য করে। নির্জোট দেশগুলি সোভিয়েত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী অর্থাৎ ধনতান্ত্রিক জোটভুক্ত পৃষ্ঠা 214 দেশগুলির সঙ্গে এক্ষেত্রে সুসম্পর্ক রক্ষার ওপর জোর দেন। 2. ভারসাম্য রক্ষা। দ্বিমেরুকরণ রাজনীতির মাঝে তৃতীয় বিশ্বের আবির্ভাব ঘটিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোভিয়েত ও মার্কিন নেতৃত্বাধীন দ্বিমেরুকরণ বিশ্বে নির্জোট বা জোট নিরপেক্ষ দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষা করে চলেছে। এখানে একটি ছবি রয়েছে, বৃত্তাকার ছবি, তাতে লেখা আছে নন অ্যালাইন্ড মুভমেন্ট ইউগান্ডা চেয়ারম্যানশিপ 2024 থেকে 2027। নিচে লেখা জোট নিরপেক্ষ আন্দোলন। 3. শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। বর্ণবৈষম্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, সাম্রাজ্যবাদ ও আণবিক অস্ত্রের বিরুদ্ধে জনমত গঠন করে এই আন্দোলন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। আসলে জোট নিরপেক্ষ দেশগুলির বিদেশনীতির প্রধান আদর্শই ছিল অন্য দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার নীতি পালন। 4. জঙ্গি আগ্রাসন ও সন্ত্রাসবাদ রোধ। জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্বের সোভিয়েত মার্কিন জঙ্গি আগ্রাসনকে যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রেখেছে তাতে সন্দেহ নেই। জোট নিরপেক্ষ আন্দোলনের এক ব্যতিক্রমী সাফল্য। এর পাশাপাশি জোট নিরপেক্ষ আন্দোলনকারী দেশগুলি সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং শান্তি ও সহনশীলতার বার্তা প্রচার করে। মন্তব্য: দ্বিমেরুকরণ বিশ্বে জোট নিরপেক্ষ দেশগুলি নিরপেক্ষ থেকে সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেছিল। প্রশ্ন 15। টিকা লেখো। জাতীয় উন্নয়ন পরিষদ। উত্তর 1. গঠন। ভারতীয় পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফল রূপায়ণের জন্য জাতীয় উন্নয়ন পরিষদ এনডিসি বা রাষ্ট্রীয় বিকাশ পরিষদ গঠন করে 6ই আগস্ট 1952 খ্রিস্টাব্দ। এই পরিষদের সদস্যগণ হন প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যোজনা কমিশনের সদস্যগণ। পরবর্তী সময়ে 1967 খ্রিস্টাব্দ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ এবং কেন্দ্রের শাসনাধীন অঞ্চলের প্রশাসকদেরকেও সদস্য হিসেবে গ্রহণ করা হয়। 2. উদ্দেশ্য। জাতীয় উন্নয়ন পরিষদের কয়েকটি উদ্দেশ্য হল: 1. অভিন্ন অর্থনৈতিক রীতি গ্রহণ এবং রূপায়ণ করা। 2. দেশের সকল অংশের সুষম ও দ্রুত উন্নয়ন ঘটানো। 3.
বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের সম্পদকে শক্তিশালী ও সচল করা। 4. দেশের নাগরিকদের শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন পরিষেবা দেওয়ার মতো সামাজিক সুযোগ সুবিধা দান করা। 5. সার্বিক রূপে দেশবাসীর জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। 6. মাথাপিছু আয় বাড়ানো। 3. কার্যাবলী। জাতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য নীতি নির্দেশিকা নির্ধারণ করে থাকে জাতীয় উন্নয়ন পরিষদ। এই পরিষদ নীতি আয়োগ কর্তৃক প্রণীত জাতীয় পরিকল্পনাকে বিবেচিত করে ও পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য বিভিন্ন পরামর্শ দান করে থাকে। এর পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই পরিষদ বিভিন্ন পরিকল্পনার কার্যকারিতা পর্যালোচনা করে থাকে। এই পরিষদ জাতীয় পরিকল্পনার নির্ধারিত লক্ষ্যগুলি পূরণ করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে থাকে। জাতীয় উন্নয়ন পরিষদের প্রধান কাজ হল কেন্দ্রীয় সরকার, পরিকল্পনা কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার কাজ করা। সংবিধানের 263 অনুচ্ছেদ অনুসারে জাতীয় উন্নয়ন কাউন্সিল এনডিসি এর নাম বদলে জাতীয় অর্থনৈতিক ও উন্নয়ন কাউন্সিল এনইডিসি করার প্রস্তাব রাখা হয়েছে। প্রশ্ন 16, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলি কী ছিল? উত্তর, সূচনা। জাতীয় অর্থনীতিকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার লক্ষ্যে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি প্রধান ভারতে কৃষির ওপর বেশি জোর দেওয়া হলেও শিল্পের বিকাশ, শিক্ষার প্রসার এবং কর্মসংস্থার সৃষ্টির ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যসমূহ: 1. কৃষির উন্নতি ও বিকাশ। ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষি হওয়ায় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ক্ষেত্রেই সবথেকে বেশি জোর দেওয়া হয়। এই পরিকল্পনায় মূলত কৃষিকাজের সঙ্গে খাদ্য উৎপাদন বাড়ানো ও সেচ ব্যবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যে এগোনো শুরু হয়। আসলে ব্রিটিশ রাজের অবাধ রাজনীতির কুফল হিসেবে গ্রামীণ শিল্প, বিশেষত কুটির শিল্পের ধ্বংস সাধন ঘটেছিল। তার উপর দেশ ভাগের পর শরণার্থীদের আগমনে ভারতীয় অর্থনীতির ক্ষতিকর প্রভাব সবার আগে কৃষি ক্ষেত্রেই পড়েছিল। তাই জাতীয় নেতাদের কাছে সবার আগে কৃষির উন্নতি ঘটানোই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। 2. পরিবহন ও যোগাযোগ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির পরেই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ওপর জোর দেওয়া হয়। প্রথম পরিকল্পনায় সরকারি প্রস্তাবিত ব্যয়ের বেশিরভাগটাই ধরা হয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে। এক্ষেত্রে মূলত 3টি লক্ষ্য গ্রহণ করা হয়। পৃষ্ঠা 215। 1. নতুন নতুন রেলপথ তৈরি এবং পুরাতন রেলপথগুলির আধুনিকীকরণ ও সম্প্রসারণ এবং যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থার উন্নতি। 2. শহর ও গ্রামগুলিতে নতুন নতুন সড়ক পথ তৈরি এবং পুরাতন সড়ক পথগুলির মেরামতি ও সম্প্রসারণ। 3. নদীপথ ও উপকূলীয় এলাকার বন্দরগুলির উন্নতি ঘটিয়ে জলপথে পণ্য পরিবহন। 3. অন্যান্য। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে জলসেচ প্রকল্পের মূল লক্ষ্য ছিল কৃষিজ ফসলের উৎপাদন বাড়ানো এবং খাদ্য ঘাটতি মেটানো। এই লক্ষ্যে পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল বাঁধ, উড়িষ্যার হীরাকুদ, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দামোদর উপত্যকা বাঁধ, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর সহ বেশ কয়েকটি সেচ প্রকল্প হাতে নেওয়া হয়। এর পাশাপাশি ডিভিসির অধীনে ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় পাঞ্চেত বাঁধ এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তে
মাইথন বাঁধ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। এই প্রকল্পগুলির দ্বারা নদীর জলকে কাজে লাগিয়ে সেচ ছাড়াও জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও নেওয়া হয়। প্রথম পরিকল্পনায় রেল ইঞ্জিন তৈরির কারখানা, পেট্রোলিয়াম শোধনাগার, পেনিসিলিন তৈরির কারখানা, সার কারখানা, কাগজ তৈরির কারখানা সহ কয়েকটি বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য গ্রহণ করা হয়। মন্তব্য: প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর বেশি জোর দেওয়া হলেও সার্বিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে অর্থনীতির অন্যান্য দিকগুলির ওপরও নজর দেওয়া হয়। প্রশ্ন 17। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলি কী ছিল? উত্তর: সূচনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হলেও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি এই পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধি, কর্মসংস্থান, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বাণিজ্যের প্রসার ঘটানো প্রভৃতি লক্ষ্য গ্রহণ করা হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যসমূহ: 1. শিল্পের উন্নতি ও বিকাশ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবার আগে শিল্পক্ষেত্রের, বিশেষত ভারী শিল্পের অর্থাৎ ইস্পাত, জাহাজ নির্মাণ, সিমেন্ট, রাসায়নিক, বিদ্যুৎ উৎপাদন, মোটরগাড়ি ও বিমান ও রেল সরঞ্জাম প্রভৃতি শিল্প কারখানা নির্মাণের লক্ষ্য গ্রহণ করা হয়। এই লক্ষ্যগুলি পূরণের জন্য সরকারি উদ্যোগে মধ্যপ্রদেশের ভিলাইয়ে, উড়িষ্যার রাউরকেল্লায় এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুরে মোট 3টি বড় আকারের ইস্পাত কারখানা গড়ে তোলার লক্ষ্য হাতে নেওয়া হয়। পাশাপাশি কর্মসংস্থানের প্রয়োজনে গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পেরও উন্নতি ঘটানোর লক্ষ্য গ্রহণ করা হয়। 2. কৃষিজ ফসল ও খাদ্য উৎপাদন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিজ ফসল ও খাদ্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্য গ্রহণ করা হয়। এর পাশাপাশি সেচের উন্নয়ন ও শক্তি প্রকল্প রূপায়ণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 8,50,00,000 টন। কৃষিতে নতুন বিনিয়োগের জন্য বরাদ্দ করা হয় 181 কোটি টাকা। তাই পরিকল্পনার মেয়াদকালে শিল্পের ওপর বেশি লক্ষ্য দেওয়ায় কৃষি ও খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা তেমনভাবে গুরুত্ব পায়নি। 3. অন্যান্য। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1 কোটি লোকের নতুন কাজের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল। জনগণের জীবনযাত্রার মানের উন্নতির জন্য জাতীয় আয় 25% বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়। বিদ্যুতের উৎপাদন আগের থেকে বাড়িয়ে 69 লক্ষ কিলোওয়াটে নিয়ে যাওয়া যাবে বলে ধরা হয়। অনুমান করা হয় এই পরিকল্পনার শেষে 6% জনসংখ্যা বাড়বে। এর পাশাপাশি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে মোট প্রস্তাবিত ব্যয়ের 28.8% বরাদ্দ করা হয়। আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য কমিয়ে অর্থনৈতিক ক্ষমতার সুষম বণ্টনের লক্ষ্য গৃহীত হয়। মন্তব্য: দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ গঠনের কথা ঘোষণা করেন। এই ঘোষণা অনুযায়ী রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুসরণে তৈরি হয় মহলানবিশ মডেল। এই মডেলের ভিত্তিতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়। প্রশ্ন 18। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী ছিল? উত্তর: সূচনা। প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় অর্থনীতিকে এক শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে পেরেছিল। তাই আগের 2 পরিকল্পনার পথ ধরেই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া
তৈরিতে নজর দেওয়া হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যসমূহ: 1. কৃষিক্ষেত্রে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর পুনরায় বিশেষ নজর দেওয়া হয়। এর আগের পরিকল্পনায় শিল্প ও কৃষির মধ্যে যে ভারসাম্য ব্যাহত হয় তা আবার ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম বছরে নিবিড় কৃষি কর্মসূচি এবং পরে তা বদলে নিবিড় কৃষি এলাকা কর্মসূচি গৃহীত হয়। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। কৃষিকাজকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত ব্যয় ধরা হয় 1068 কোটি টাকা। কৃষিজ ফসলের মধ্যে তৈলবীজ উৎপাদন 90 লক্ষ টন, পাট উৎপাদন 62 লক্ষ গাইট বেলস, তুলো উৎপাদন 71 লক্ষ গাইট লক্ষ্যমাত্রা হিসেবে ধার্য হয়। 2. শিল্পক্ষেত্রে ছোট বড় শিল্প ও খনিতে মোট প্রস্তাবিত বিনিয়োগের 24% বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছিল। এর পাশাপাশি গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পের ওপরেও নজর দেওয়ার কথা বলা হয়েছিল। দেশীয় সম্পদের ওপর নির্ভর করে রসায়ন শিল্প, জ্বালানি ও শক্তির মতো প্রাথমিক শিল্পগুলির উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়। শিল্পক্ষেত্রে বার্ষিক 11% উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা ধার্য হয়। পরবর্তীকালে শিল্পায়নের প্রয়োজন মেটানোর জন্য দেশীয় সম্পদের সাহায্যে ইস্পাত এবং নানা ধরনের যন্ত্রপাতি উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। 3. অন্যান্য ক্ষেত্রে যুদ্ধের কারণে অস্ত্রশস্ত্র আমদানির প্রয়োজনীয়তা দেখা দেয়। এর পাশাপাশি রপ্তানিযোগ্য জিনিসপত্রের ওপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পৃষ্ঠা 216। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল 127 লক্ষ কিলোওয়াট। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার 5 বছরে মানব সম্পদের সম্পূর্ণ ব্যবহার এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্য গৃহীত হয়। শিক্ষা ও সমাজসেবামূলক কাজের ওপরেও গুরুত্ব আরোপ করা হয়। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও সমবায় সমিতিগুলি যাতে গ্রামীণ সমাজ ও অর্থনীতিতে অর্থবহ ভূমিকা পালন করতে পারে তার জন্য এগুলিকে সম্প্রসারিত করার দিকেও নজর দেওয়া হয়। মন্তব্য: প্রথম 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ ও দ্বিতীয় 1956 থেকে 1961 খ্রিস্টাব্দ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন ভ্রান্ত নীতি ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় পঞ্চবার্ষিকী 1961 থেকে 1966 খ্রিস্টাব্দ পরিকল্পনার রূপরেখা তৈরি হয়। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় অর্থনীতিকে আরও মজবুত ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করা হয়। প্রশ্ন 19। টিকা লেখো। মহলানবিশ মডেল অথবা ফেল্ডম্যান মহলানবিশ মডেল। উত্তর 1। পরিচিতি: সোভিয়েত রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে স্বনামধন্য রাশিবিজ্ঞানী ডক্টর প্রশান্তচন্দ্র মহলানবিশ। ফুটনোট: সোভিয়েত রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে বিশিষ্ট রাশিবিজ্ঞানী ডক্টর প্রশান্তচন্দ্র মহলানবিশের প্রস্তাব অনুসারে বন্ধনী শুরু, যা মহলানবিশ মডেল নামে পরিচিত, বন্ধনী শেষ, দ্বিতীয় পরিকল্পনার খসড়া তৈরি করা হয়। মূল পাঠে ফিরে এলাম। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু প্রস্তাব রাখেন। এই প্রস্তাবগুলির ভিত্তিতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি করা হয়। মহলানবিশের এই অর্থনৈতিক উন্নয়ন মডেলটি মহলানবিশ মডেল নামে পরিচিত। মহলানবিশ তাঁর এই মডেলে ভবিষ্যতে ভারতীয় জাতীয় অর্থনীতির বিকাশের স্বার্থে ভারী শিল্পে বিনিয়োগের ওপর বেশি জোর দেওয়ার কথা বলেন। এর পাশাপাশি ভারী শিল্প যেহেতু পুঁজিপ্রধান শিল্প, তাই কর্মসংস্থানের সুযোগ কমে যাবে বলে এই পরিকল্পনায় ভারী শিল্পের পাশাপাশি কর্মসংস্থানের প্রয়োজনে গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিকেও নজর দেওয়া হয়েছিল। 2. মডেলের রূপায়ণ: 1928 খ্রিস্টাব্দে সোভিয়েত অর্থনীতিবিদ
গ্রিগরি ফেল্ডম্যান সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে একটি আর্থিক রূপরেখা বা মডেল তৈরি করেন। স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোট সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ আনকোট সোশ্যালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি গঠনের কথা ঘোষণা করেন। 1955 খ্রিস্টাব্দে মাদ্রাজের আবাদিতে আয়োজিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ গঠনের লক্ষ্য গৃহীত হয়। বলা হয়, উৎপাদনের উপায়গুলি সামাজিক মালিকানায় থাকবে এবং সমাজের স্বার্থেই সেগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। বেসরকারি উদ্যোগপতিদের সুযোগ দেওয়া হলেও তাদেরকে ব্যবসায়িক ক্ষেত্রে সামাজিক স্বার্থের দিকটি লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্যকে বাস্তবে রূপায়ণের জন্যই মহলানবিশ মডেল গৃহীত হয়। 3. মহলানবিশ মডেল ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মহলানবিশ মডেলের প্রস্তাব মেনে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রস্তাবগুলি স্থির করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এই পরিকল্পনার মাধ্যমে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় অর্থনীতির সার্বিক বিকাশ ঘটানো হবে। সেই মতো প্রস্তাব রাখা হয়, জাতীয় আয় এমনভাবে বাড়াতে হবে যাতে দেশবাসীর জীবনযাত্রার মানের আরও উন্নতি ঘটে। কাজের সুযোগ বাড়িয়ে কর্মসংস্থান সমস্যার সমাধান করা হবে। ভারী শিল্পের ওপর বেশি জোর দিয়ে দেশ জুড়ে দ্রুত শিল্পায়ন ঘটানো হবে। আয় ও সম্পদের মধ্যেকার বৈষম্য কমিয়ে এনে জাতীয় অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন আটকানো হবে। সমালোচনা। এখানে প্রশান্তচন্দ্র মহলানবিশের একটি ছবি দেওয়া হয়েছে। সমালোচনা। বিভিন্ন দিক থেকে মহলানবিশ মডেলকে অনেকে সমালোচনা করেছেন। প্রথমত, মহলানবিশ মডেলে ভারী শিল্পের পাশাপাশি চিরাচরিত গ্রামীণ কুটির শিল্পের প্রতি বিশেষ নজর দিতে বলা হয়েছিল। কিন্তু আধুনিক শিল্প যেভাবে নিত্য নতুন ভোগ্যপণ্য বাজারে নিয়ে আসে, গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প কিভাবে তার মোকাবিলা করবে সে কথা বলা হয়নি এই মডেলে। দ্বিতীয়ত, বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে যে নতুন ধরনের শিল্প ভিত্তি গড়ে উঠবে সেগুলি থেকে শত যোজন দূরে থাকা এইসব ক্ষুদ্র ও কুটির শিল্পের ভবিষ্যৎই বা কী হবে। তৃতীয়ত, অধ্যাপক কার্ভের নেতৃত্বে কোট গ্রামীণ ও ক্ষুদ্র শিল্প কমিটি আনকোট গঠন করে বলা হয়, যতদিন না ক্ষুদ্র শিল্প প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে ততদিন বৃহৎ আধুনিক ভোগ্যপণ্য শিল্পগুলির উৎপাদনের ওপর কিছু বিধিনিষেধ চাপানো হোক। কিন্তু এই প্রস্তাব অবাস্তব, কারণ কুটির শিল্প কখনোই গুণগত মান বা দামের দিক থেকে আধুনিক শিল্পপণ্যের সঙ্গে পাল্লা দিতে পারে না। মন্তব্য। বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ও সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত এই মহলানবিশ মডেল অনুসরণে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং পরবর্তী আরও বেশ কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা রচিত হয়।